প্রিয় দর্শক, আমরা আমাদের এটিআর বাংলার স্টুডিও থেকে এফডিসির স্টুডিওতে ফিরে এসেছি। আপনারা জানেন যে আমরা সারাদিন ধরেই আজকে ইস্পাহানী মির্জাপুর ভোটের মাঠে সারাদিন এই আয়োজন করেছি, পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। এবং এই আয়োজনের সাথে আমাদের সাথে নানা অতিথি, নানা বিশ্লেষক, নানা রাজনৈতিক ভাষ্যকার এখানে এসেছেন। আজকে আমাদের সাথে যিনি এই মুহূর্তে অতিথি হিসেবে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনি আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং সেই ভোট শেষ হয়েছে বিকেল 4:30টায়। এবং ভোট গ্রহণ শেষে আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত আনন্দ ঘনভাবে ভোট গ্রহণ করবার জন্য, ভোট প্রদান করবার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জুলাই বিপ্লবের শহীদদের, অভ্যুত্থানের শহীদদের রক্তরূপে দাঁড়িয়ে এই জাতীয় নির্বাচন এবং গণভোট হতে যাচ্ছে। এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের যে ভোটাধিকার ফিরিয়ে পাবার যে কথা বলছি, সুশাসনের কথা বলছি, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছি, বাংলাদেশ থেকে গুম খুন হত্যার রাজনীতি বন্ধ করবার যে কথা বলছি, সেটি কিন্তু আজকের এই ভোটের মাধ্যম দিয়ে আমরা সেটি করবার চেষ্টা করেছি। এবং সেই ভোটে আমরা সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে বেলা 2টা পর্যন্ত সর্বশেষ মিস্টার হুমায়ুন কবির প্রায় 8% ভোট পড়েছে। আমরা এরপরের কত শতাংশ ভোট পড়েছে আমরা ফলাফল এখনো জানতে পারিনি। নিশ্চয়ই আমরা খুব দ্রুত জেনে ফেলতে পারবো। তবে ফল গণনার কাজ শুরু হয়েছে, কোথাও কোথাও ছোট্ট ছোট্ট করে ফল আমরা পেতে শুরু করেছি। আমরা আশা করি যে এই নির্বাচনের মধ্যে দিয়ে যারা সরকারে যাবে বা যারা বিরোধী দলে যাবে, সবাই মিলে কিন্তু এই রাষ্ট্রটা পরিচালনা করবে। এবং সেই পরিচালনার জন্য আমরা আগেই বলেছি যে জুলাই শহীদদের রক্তের দাঁড়িয়ে কিন্তু এই নির্বাচন হতে যাচ্ছে। আপনি একজন জাতীয় আন্তর্জাতিক বিশ্লেষক, এবং ভূরাজনীতিতে বাংলাদেশের এই নির্বাচন কি প্রভাব ফেলতে পারে এবং আমাদের বিশেষ করে আভ্যন্তরীণ যে রাজনীতি সেখানেও কি প্রভাব ফেলতে পারে, সেই বিশ্লেষণে যাবার আগে আপনি সারাদিন ধরে এই ভোটকে কিভাবে দেখেছেন? ধন্যবাদ আপনাকে, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি নিজে ঘুরেছি, দেখেছি। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা অনেকদিন পরে কিন্তু একটা খুব আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে, শান্তিপূর্ণভাবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করেছি। একটা হচ্ছে যে তরুণ প্রজন্ম, এটা আমরা আগেও আন্দাজ করেছিলাম যে তরুণ প্রজন্মের অংশগ্রহণ এতে বেশি হবে। বিভিন্ন কেন্দ্রে ঘুরে তাই মনে হয়েছে যে তারা উচ্ছ্বাসের সাথেই তারা এই নির্বাচনে বা ভোটিং প্রক্রিয়াতে তারা অংশগ্রহণ করেছে। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে নারীদের অংশগ্রহণ। এবং আমরা জানি যে আমাদের ভোটারদের অর্ধেক নারী। যদিও আমি আজকে একটা বাইরের একটা টেলিভিশনের প্রোগ্রামে তারা আমাকে প্রশ্ন করেছিল যে তোমাদের অর্ধেক নারী, কিন্তু রাজনৈতিক দলগুলো তো নারীদের খুব বেশি মনোযোগ দিয়েছে বলে মনে হয় না। তখন আমি যেটা জবাব দিয়েছিলাম যে আসলে আমাদের এখানে প্রাতিষ্ঠানিক কাঠামোতে এখনও একটা রিজার্ভেশন বা একটা সংকোচ আছে নারীদের অংশগ্রহণটাকে সুযোগ তৈরির জন্য, কিন্তু সামাজিকভাবে নারীরা অংশগ্রহণ করে এবং সেই সামাজিক প্রক্রিয়ারই একটা আমি বলবো প্রতিফলন দেখলাম আজকে। নারীরা কিন্তু বেশ বড় সড়ো ভাবেই এই নির্বাচনে আজকের প্রক্রিয়া অংশগ্রহণ করলেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এর মধ্য দিয়ে এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় কয়েকটা কারণে। একটা হচ্ছে যে ভোট এই দেশে হয়েছে আগেও, কিন্তু এই ভোটটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হলো একটা নতুন প্রজন্ম এবার ডিসাইড করবে বাংলাদেশ কোন দিকে যাবে কি যাবে, একটা নির্দেশনা যদি বলেন সেরকম একটা নির্দেশনার ভোট কিন্তু এটা হচ্ছে। এবং এবার যেটা আমরা দেখলাম, প্রায় 12,70,00,000 ভোটারের মধ্যে 4,60,00,000 ভোটার কিন্তু তরুণ। অর্থাৎ এই রকম 1/3 ভোটার যে সিদ্ধান্ত নেবে সেদিকে কিন্তু বাংলাদেশ, এবং তাদের সিদ্ধান্তের উপরই বাংলাদেশের ভবিষ্যৎটা নির্ভর করবে। এখন এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের ভবিষ্যতের একটা, আপনি যদি বলেন টার্নিং পয়েন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হিসাবে এই নির্বাচনটা আমাদের কাছে বা আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। পাশাপাশি কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে যে রেফারেন্ডাম বা গণভোট যেটা হয়েছে, এটা নিয়ে খুব আলোচনা হয়নি। এবং আমি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে এই নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু বিভ্রান্তিতে ভুগেছে যে এটা কিভাবে হবে, এতগুলো প্রশ্ন আমরা ম্যানেজ করতে পারবো কি না, অথবা এর একটার সাথে আরেকটা সংযোগ কি আছে। যদিও জুলাই চার্টার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু এই রেফারেন্ডাম বা গণভোটের বিষয়বস্তুগুলো নিয়ে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ হয়নি। কিন্তু আমার ধারণা যে এখানে হয়তো বা আমার মনে হচ্ছে, যেটুকু আমার ধারণার ভিত্তিতেই বলছি, যে এটা ইতিবাচকভাবেই হয়তো গৃহীত হবে। যদি হয় তাহলে কিন্তু
একটা সরকার হবে বা পার্লামেন্ট হবে 5 বছরের জন্য, মানে এটাকে মধ্যমেয়াদী বলতে পারে। কিন্তু এই গণভোটটা যদি মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করে বা অনুমোদন করে, তাহলে কিন্তু এর প্রতিক্রিয়াটা কিন্তু আপনি আগামী 25 বছর 30 বছর বাংলাদেশকে সাজাবার জন্য ভূমিকা পালন করবে। তো কাজেই এই গণভোট বা রেফারেন্ডামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটা নিয়ে বেশি আলোচনা করছি না। তো আমি মনে করি যে এখানে একটা মধ্যমেয়াদী ভূমিকা আমরা পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে পাচ্ছি, আর একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়াও কিন্তু আজকে ভোটাররা সিদ্ধান্ত নিল। তো কাজে সেই দিক বিবেচনা করলে আমার কাছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, একটা ঐতিহাসিক দিন বলেই আমরা মনে করতে পারি। নিশ্চয়ই। আমরা একটা বিষয় বলে থাকি যে রাজনীতিতে বা সর্বক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে। আপনারা যখন পড়াশোনা করেছেন, ভালো রেজাল্ট করেছেন, প্রতিযোগিতা ছিল, কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে শিক্ষক হবে, কে হয়তো বা হতে পারবে না। সেই প্রতিযোগিতা রাজনীতি থাকবে, কিন্তু প্রতিহিংসাটা রাজনীতি যেটি আমরা মনে করি যে গত আওয়ামী সরকারের আমলে, শাসন আমলে যেটি ছিল, সেই প্রতিহিংসা কিন্তু আমরা একসময় বিদ্যমান দেখতে পেয়েছি। এবারে নির্বাচনে আমরা সারাদিন ধরে যতটুকু পর্যবেক্ষণ করেছি, আমাদের কাছে যেটুকু মনে হয়েছে যে বিগত যে নির্বাচনগুলি ভালো নির্বাচনে বলা হয়েছিল, সেই নির্বাচনও যতখানি প্রতিহিংসা হয়েছে, যতখানি ক্যাজুয়ালিটি হয়েছে, আজকের নির্বাচনে কিন্তু সেই ধরনের বড় কোনো গত 3-4 দিন ধরে বা প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে কিন্তু সেই ধরনের কোনো ক্যাজুয়ালিটি আমরা দেখতে পাইনি। তো সেই অবস্থায় এবারের নির্বাচনকে আমরা কিছুটা সহিংস মুক্ত দেখতে পাচ্ছি। আপনি এই জায়গায় একটু বিশ্লেষণ করবেন কিনা? এই সহিংস মুক্ত, যদিও কথার বাহাস ছিল, প্রতিযোগিতা ছিল, এক পক্ষ আরেক পক্ষে কথা দিয়ে ঘায়েল করবার চেষ্টা করেছে, এটা তো প্রতিযোগিতার সৌন্দর্য, কিন্তু সহিংসতাটা সেভাবে ছিল না। ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসছেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেই হিসাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া এগুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি সময়তে এগুলো সম্পর্কে জেনেছি। যারা বাংলাদেশে তৎকালীন সত্যি সত্যি আদর্শ শিক্ষক, তাদের কাছ থেকে শিখেছি। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এই নির্বাচন ঘিরে যদি বলি, 3টা সি দিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ডিফাইন করি। প্রথম সিটা হচ্ছে কনসেপ্ট, অর্থাৎ জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় সেটাকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বলি। এর অন্য কোনো ব্যাখ্যা নাই, জনগণের মতের ভিত্তিতে হতে হবে এবং সেই মতামতটা আসে নির্বাচনের মধ্য দিয়ে। এর পরিষ্কার। তো আজকে এরকম একটা এই প্রক্রিয়ার একটা, আমি বলবো যে আমাদের সারাদিন ধরে সেই প্রক্রিয়াটাই কার্যকর হলো। সেকেন্ড সি যেটা আসে, এটাকে বলি আমরা কম্পিটিশন, অর্থাৎ আইডিয়ার কম্পিটিশন। বিভিন্ন দল তার বিভিন্ন আইডিয়া নিয়ে, মত নিয়ে, এজেন্ডা নিয়ে, ম্যানিফেস্টো নিয়ে আসবে, জনগণের সামনে নিজেদেরকে উপস্থাপন করবেন। এই এজেন্ডা থেকে বা ডিফারেন্ট মেনুস থেকে জনগণ চুজ করবে কোন মেনুটা সে নেবে। অর্থাৎ এই কম্পিটিশনটা ফ্রি এবং সেখানে কিন্তু বল প্রয়োগের কোনো ব্যবস্থা নাই। আপনি বলতে পারবেন না আমারটাই মানতে হবে তোমাকে, বা ওটাই মানতে হবে, এটা মানতে হবে। তো কাজেই এখানে এই কম্পিটিশনটা এবার নির্বাচনে লক্ষণীয়। আপনি দেখবেন যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এক পক্ষ এই এজেন্ডা নিয়ে সামনে এসছে, ম্যানিফেস্টো নিয়ে এসছে, আরেক দল আরেকটা ম্যানিফেস্টো নিয়ে এসছে। তো কাজে এখানে আদর্শ বা আপনি যদি বলেন এজেন্ডা নিয়ে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু এটা সঠিক বলেছেন আপনি যে এ নিয়ে কোনো সহিংসতা আমরা কিন্তু লক্ষ্য করিনি। এটা খুবই ইতিবাচক একটা বিষয়। আর থার্ড জায়গাটা এখন যেটা আসবে, আজকে ভোট গণনা চলছে, তো যারাই মেজরিটি পাবে তারাই সরকার গঠন করবে, আইডিয়ালি তাই হয়। তখন যে জিনিসটা আসবে, চেকস অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতাকে কীভাবে আপনি ভারসাম্যে আনবেন। এবং সেই জায়গাতেই কিন্তু ওই যে আমরা রেফারেন্ডাম বা গণভোটের কথাটা বললাম, সেই গণভোটটা কিন্তু মূল কথাটাই গণভোটের যেটা, সেটা হচ্ছে যে কীভাবে আমরা বাংলাদেশের শাসন কাঠামোতে ভারসাম্য আনতে পারি, দায়বদ্ধতা নিশ্চিত করতে পারি। সেই কথাগুলোই বিভিন্নভাবে বিভিন্ন ক্লজের মধ্য দিয়ে বা আর্টিকেলের মধ্য দিয়ে বলা হয়েছে, কিন্তু মূল সুরটা কিন্তু হচ্ছে দায়বদ্ধতা এবং আপনি একটা কি বলা যায়, একটা অ্যাকাউন্টেবল একটা গভর্নেন্স করতে পারেন, একটা রেসপন্সিবল গভর্নেন্স করতে পারেন। তো কাছে এই আজকের দিনে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার 3টা সি যেটা বললাম, তা সবগুলোই কিন্তু কার্যকর হয়েছে। আপনি এখানে কনসেন্টের একটা প্র্যাকটিস হয়েছে, মানুষ নির্ভয়ে বলে দিচ্ছে যে হ্যাঁ আমি একে সায় দিলাম, একে গ্রহণ করলাম, তারাই সরকার গঠন করবে। কম্পিটিশান, বিভিন্ন আইডিয়াস ছিল, এখন জনগণ সেটা ইন্ডিপেন্ডেন্ট থেকে শুরু করে আপনি বড় দল বিএনপি পর্যন্ত বিভিন্ন দল তাদের অবস্থা ব্যাখ্যা করেছে। মানুষ এখন যেটা গ্রহণ করে সে ওপেন কম্পিটিশনের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হবে। এখন আসছে যারা সরকার গঠন করবেন, এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে এতদিন ধরে আমরা যেটা বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের তো 3টা এজেন্ডা, বিচার, সংস্কার এবং নির্বাচন। তো কাজেই আজকে তারা
সফলভাবে একটা নির্বাচন সম্পন্ন করেছেন। আমি মনে করি তারা এর জন্য অভিনন্দন পাওয়ার যোগ্য, এবং সরকারের সাথে সাথে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের জনগণ সকলেই কিন্তু আজকের এই সফলভাবে এই নির্বাচনটাকে সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন পেতে পারেন। তো কাজে আমি সেই আজকের এই আপনার সাথে আলোচনার উপলক্ষে সকলকে অভিনন্দন জানাই। জি, নিশ্চয়ই এই নির্বাচনে যারা ভোটার প্রার্থী সকলেই কিন্তু আমরা অংশীজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এই নির্বাচনে একটা অংশীজন হিসেবে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা গতকাল পর্যন্ত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যেটিও সেগুলো আস্থা নেওয়ার মতো নয়। আমরা বলতে শুনেছি নির্বাচন কি হবে, নির্বাচন তো হচ্ছে না, নির্বাচন হলো সরকার গঠন কি হবে, সরকার গঠন কি হচ্ছে না, কিন্তু সেই নির্বাচন তো হয়ে গেল। এই যে নির্বাচন হবে না, হবে কেন হবে না, এবং বলা হচ্ছিল যে দেশি বিদেশি নানা রকম ষড়যন্ত্র বাংলাদেশের নির্বাচনকে বানচাল করবার যে অপচেষ্টা সেটি করতে পারে, সেই জায়গাটা তো এই পর্যন্ত আজকে রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত ব্যর্থ হয়েছে। আপনি এই যে বানচালের ষড়যন্ত্র যারা করবার চেষ্টা করেছে, যাদের প্রতি অভিযোগের তীর তোলা হতো, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? এখানে আমি বলবো যে ধরেন একটা যদি স্পেকট্রাম ধরি আমি, সেখানে নির্বাচন হবে না বলে সিনিসিজমের বক্তব্য আমরা শুনেছি। যারা বাংলাদেশের ভেতর অনেকেই বলছে এই শেষ পর্যন্ত নির্বাচন হবে না, যত কথাই হোক নির্বাচন হবে না। বাইরে থেকে নির্বাচনে অংশগ্রহণ না করবার জন্যও আহ্বান ছিল। এছাড়া আপনি গত 1.5 বছর ধরে আমরা যদি দেখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু একটা জেনুইন কনসার্ন কিন্তু সবারই ছিল। তো কাজেই সেই আপনি যদি সবগুলোকে একসাথ করেন, তাহলে এই ধরনের একটা দুর্ভাবনাই বলি আমি যদি থাকাটা কিন্তু খুব আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয় না। অনেকেই হয়তো সেটা ভেবেছেন যে নির্বাচনের মতো এইরকম একটা প্রতিদ্বন্দ্বিতা, এখানে একটা সংঘাতের জায়গা তো হতেই পারে। এবং এখানে আরও একটা জিনিস অ্যাজ এ ব্যাকড্রপ আমি বলে রাখতে চাই, আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশে কিন্তু গত 54 বছর ধরে আমরা যে কোনো বিষয়কে হিংসা এবং সংঘাতের মধ্য দিয়ে সমাধানের জন্য বেশি সচেষ্ট থেকেছি। শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে কম। তো কাজেই সেই আমরা যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসের সাথে এটা মিলে যাচ্ছিল যে এমনিতেই নানান ধরনের আইন শৃঙ্খলা সমস্যা আছে, এত বড় একটা 12-12.5 কোটি লোক ভোট দেবে, এত প্রতিদ্বন্দ্বিতা হবে, এখানে একটা আদর্শিক দল আছে, একটা ওই রকম ধরনের দল আছে। কাজেই সেই সম্ভাবনাটা বা আশঙ্কাটা যে একেবারে ছিল না তা নয় কিন্তু। এবং আমরা মাঠ পর্যায়ে আমি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করি, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, সেই প্রতিষ্ঠান থেকে আমরা কিন্তু গত কয়েক মাস ধরেই মাঠে কাজ করেছি। এবং মানুষের মধ্যে একটা সুপ্ত একটা চাপা আশঙ্কা কিন্তু ছিল। এবং এই যে যেটা বলছিলাম আপনি, এই যে সোশ্যাল মিডিয়া কিন্তু এটাকে ঘনীভূত করছিল। তো কাজেই সেই জায়গায় আমার আজকাল আমরা মানি আর না মানি, মানুষ সোশ্যাল মিডিয়া দেখে, হয়তো খানিকটা বিশ্বাসও করে ফেলে। তো ওই রকম একটা আমি বলবো যে বাতাবরণের মধ্যে আজকে বস্তুগতভাবে প্রমাণিত হলো যে এই আশঙ্কাগুলো অমূলক। জনগণ প্রমাণ করেছে যে তারা এই আশঙ্কার উপরে চলে যেতে পারে, এবং তারা যদি সিদ্ধান্ত নেয়, সরকার যদি সিদ্ধান্ত নেয়, তাহলে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন যে করা সম্ভব, সেটা তো আজকে আমরা দেখলাম। তো কাজেই সেই জায়গাতে আমি মনে করি যে আশঙ্কাটা অমূলক ছিল না, তার কিছু উপাদান উপস্থিত ছিল। কিন্তু আজকে সকলের সম্মিলিত প্রয়াস, আমি বলবো যেটা বলছিলাম, সরকার, নির্বাচন কমিশন, নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনগণ, সকলে মিলে তারা প্রমাণ করেছে যে বাংলাদেশ ক্যান ডু সামথিং হুইচ ক্যান ওভারকাম এনি ডিফিকাল্টি। জি, প্রিয় দর্শক, আমরা বুঝলাম যে আসলে সকল বাধা পেরিয়ে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি কিন্তু হয়ে গেল। ভোট গণনার পালা চলছে, আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। এবং আমরা আমাদের যে এই মুহূর্তের আয়োজন ইস্পানী মির্জাপুর ভোটের মাঠে পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন, সেই আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় আন্তর্জাতিক বিশ্লেষক রাষ্ট্রদূত হুমায়ুন কবির রয়েছেন আমাদের সাথে। আমরা ভোটের কথা বলছিলাম এবং আমরা ভোটের মাঠে সর্বশেষ পরিস্থিতির কথা বলছিলাম। প্রিয় দর্শক, আমাদের কাছে এইমাত্র আমরা একটি সংবাদ পেয়েছি, বিভিন্ন অনলাইনে এবং ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে। আমি আমাদের অতিথি হুমায়ুন কবির আপনাকেও জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঝিনাইদহ 1 আসনে যিনি ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাবেক অ্যাটর্নি জেনারেল। তিনি 1,07,198 ভোট নিয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আবু সালে, তিনি 55,577 ভোট পেয়েছেন। আমরা আমাদের এই এটিএন বাংলা টেলিভিশনের মাধ্যমে প্রথম ফল আমরা ঘোষণা করলাম। সেখানে আবারও জানিয়ে রাখি, ঝিনাইদহ 1 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে
সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে আবু সালে। আমরা অভিনন্দন জানাই যিনি জয়লাভ করেছেন অ্যাডভোকেট আসাদুজ্জামানকে। আমরা আলোচনায় ফিরে আসছি। আমরা বলছিলাম ভোটের কথা, এবং ভোটের কথা বলতে গিয়ে আমরা জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটের দিকে যাচ্ছিলাম। আমাদের এই নির্বাচন নিয়ে যেটি জাতীয় পর্যায়ে তো আমরা আলোচনা করছি, আন্তর্জাতিক মহলের আমাদের যারা বিভিন্ন সাহায্য সংস্থা রয়েছেন, আমাদের উন্নয়ন সহযোগী রয়েছেন, প্রতিবেশী রাষ্ট্র রয়েছেন, তাদের মনোভাব কি? নির্বাচন যেটি অনুষ্ঠিত অলরেডি হয়ে গিয়েছে বা নির্বাচন নিয়ে তাদের বিশ্লেষণ কি? দুইটা স্তরে আলোচনাটা করি। জি, আমাদের যারা উন্নয়ন সহযোগী তারা এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়েছেন, প্রায় 300-র মতো পর্যবেক্ষক, 350-এর মতো পর্যবেক্ষক কিন্তু আজকে সারাদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তার মধ্যে প্রধান দুইটা দল হচ্ছেন, একটা ইউরোপিয়ান ইউনিয়নের, তারা প্রায় 150 প্রতিনিধি বা পর্যবেক্ষক নিয়ে এসছেন, আর হচ্ছে IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। তো তাদের দুই দলেরই নেতৃত্বের যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, তারা কিন্তু ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন যে হ্যাঁ, আজকে শান্তিপূর্ণভাবে হয়েছে, জনগণ উদ্দীপনার সাথেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, কোনো বাধা ভয় ভীতি সামনে তাদের পড়তে হয়নি। এগুলো তারা সারাদিন ধরে বিভিন্ন সময়তে এগুলো বলেছেন। তার অর্থ হচ্ছে যে আমরা ইতিমধ্যেই শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, সহিংসতামুক্ত একটা নির্বাচন জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়েছে, তার একটা মাইল্ড এন্ডোর্সমেন্ট কিন্তু আমাদের যারা বন্ধুরা আছেন তাদের কাছ থেকে পেয়েছি। এবার যদি আমি দ্বিতীয় স্তরে জিনিসটাকে দেখি, বাংলাদেশ তো ধরেন আমরা একটা আয়তনে ছোট কিন্তু জনসংখ্যায় কিন্তু একটা বড় দেশ, এবং আমাদের ভৌগোলিক অবস্থানটা যদি আপনি লক্ষ্য করেন, আমরা কিন্তু দক্ষিণ এশিয়ার শেষ প্রান্ত আর দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে আছি, এবং সেই কারণেই আর দক্ষিণ দিকে যদি যাই একটু, তাহলে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আছে। এই বাংলাদেশে আমরা গত 54 বছরে একটা মহা সংগ্রামের মধ্য দিয়ে একেবারে দুস্থ অবস্থা থেকে এসে একটা মধ্য আয়ের জাতিতে আজকে রূপান্তরিত হয়েছে গত 54 বছরে। এবং এটা সম্ভব হয়েছে আমাদের সরকার, আমাদের নাগরিক সমাজ এবং আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুরা যারা আছে তাদের সকলের সম্মিলিত প্রয়াসের জন্য। তো কাজেই আজকেরই বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশকে শুধু গণতান্ত্রিক এবং একটা স্থিতিশীল দেশে পরিণত করবে, এটাই প্রত্যাশা। এবং এই প্রত্যাশা শুধু আমাদের না, এই প্রত্যাশার সাথে আমাদের প্রতিবেশী যারা আছে, সেটা ভারত বলেন, মিয়ানমার বলেন, আরেকটু দূরে যদি যাই চীন বলেন, আমাদের সব প্রতিবেশীরাই এই বাংলাদেশ স্থিতিশীল থাকার মধ্যে তাদের একটা স্বার্থ জড়িত আছে। কারণ তারা বাংলাদেশের সাথে আর্থিকভাবে যুক্ত, মানুষের যাতায়াত আছে, নিরাপত্তার বিষয় আছে, বিভিন্নভাবে বিভিন্ন দেশ আমাদের প্রতিবেশীরা বাংলাদেশের সাথে যুক্ত। কাজেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা স্থিতিশীল বাংলাদেশ, একটা আর্থিকভাবে আমি বলবো অগ্রসরমান বাংলাদেশ, এগুলো কিন্তু আমাদের নিকট প্রতিবেশীদের জন্য, সকলের জন্য এটা উপাদেয়। আমরা স্থিতিশীল থাকলে তারাও স্থিতিশীল থাকে। এবার যদি দূরে আমরা যাই, আমাদের দূরের বন্ধুরা যদি বলেন, জাপান যদি বলেন, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলেন, জাপানের সাথে আমরা গত কদিন আগেই একটা সামরিক চুক্তি করেছি, আর একটা ইপিএ বলে আমরা একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আমরা করেছি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট। এটা বাংলাদেশ প্রথম কিন্তু কোনো উন্নত দেশের সাথে এটা করলো। তার অর্থ হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে আমাদের পাখা মেলছি, এবং তারা আমাদের প্রধান সহযোগী হচ্ছে জাপান। গত দুদিন আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা এগ্রিমেন্ট করেছি, অনেক প্রশ্ন আছে এটা নিয়ে, কিন্তু তার অর্থ হচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডিপার ইকোনমিক এনগেজমেন্টের দিকে যাচ্ছি। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমরা বাংলাদেশ এই বছরেই এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠবে, এ নিয়ে ইতিমধ্যে তাদের সাথে আলাপ আলোচনা শুরু হয়েছে। কাজে আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আমাদেরই যারা উন্নয়ন সহযোগী আছে বিভিন্নভাবে, তাদের সকলের সাথে কিন্তু আমরা সংযুক্ত আছি। এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হোক, একটা বৈষম্যহীন দেশ হোক, সকল মানুষ এই অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুক, সেটা আমাদের জন্য যেমন উপাদেয়, আমাদের যারা অংশীদাররা আছেন, সেটা কাছের হোক দূরের হোক,
তাদেরও কিন্তু স্বার্থ এখানে আছে, এবং সেই কারণে তারাও চায় যে বাংলাদেশে এমন একটা সরকার থাকুক যে সরকারটার প্রতি মানুষের আস্থা আছে, এমন একটা সরকার থাকুক যে সরকারটা মানুষের প্রত্যাশাটাকে প্রতিফলন ঘটায়, এমন একটা সরকার থাকুক যারা দায়িত্বশীল আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে কাজ করতে পারে। তো কাজে এই কারণেই আজকের নির্বাচনটা শুধু আমাদের জন্য না, আমরা তো সাক্ষাতের মধ্যে আছি, কিন্তু যারা এর মধ্যে সরাসরি নাই তাদেরও এখানে একটা স্বার্থ আছে, এবং সেই স্বার্থের কারণেই তারাও আজকে বাংলাদেশের এই শান্তিপূর্ণ নির্বাচন দেখে আমি নিশ্চিত তারাও খুশি। জি, আমাদের নির্বাচনটা তো আসলে এখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তাদেরও একটা বেশ বড় ইন্টারেস্ট আছে। আমরা যদি বলি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এসব দেশগুলো কিন্তু আমাদের ভূ রাজনীতিতে একটা আধিপত্যের একটা জায়গা আছে। একটা রাষ্ট্র সব দেশগুলোকে এক ধরনের তাদের নিয়ন্ত্রণে রাখবার একটা চেষ্টা সবসময় তাদের থাকে, যদিও সেই চেষ্টার কিছুটা বিচ্যুতি আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি, নেপালের ক্ষেত্রে দেখেছি। তো সে অবস্থায় আমাদের এই দেশের নির্বাচন নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভাবনা কি? ধন্যবাদ আপনাকে। খুব এই প্রশ্নটা আমি বলবো যে একটু জটিল, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা জটিল হওয়ার কোনো কারণ নাই। সেটা হচ্ছে যে জুলাই গণ আন্দোলনের মধ্য দিয়ে একটা মেসেজ তো আমরা জাতীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে দিতে পেরেছি যে আমরা এখন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে দাঁড়াতে চাই, আমরা সাম্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক করতে চাই। তো কাজেই সেই প্রিন্সিপাল বা এই নীতিগত অবস্থানটা জানান তো আমরা দিয়েছি। আমরা যদি সেটা জানান দিয়ে থাকি, তার সাথে সরাসরি যার কাছে আমরা এই মেসেজটা বা বক্তব্যটা পৌঁছে দিচ্ছি সেটা হচ্ছে ভারত। কারণ আমরা জানি যে গত 15 বছরে বাংলাদেশের এখানে জনগণের অধিকার থেকে যে বঞ্চনার গল্পটা তৈরি হয়েছে তার পেছনে ভারত ছিল, এবং ভারতের একটা সংযোগ ছিল, এবং সেই কারণে আমাদের গত সরকার প্রধান ভারতে আশ্রয় নিয়েছেন কথার কথা। এবং ভারতও এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে জুলাইয়ের গণ আন্দোলন, এটাকে তারা বুঝতে এখনো পর্যন্ত খানিকটা অসুবিধা হচ্ছে। তো কাজেই সেই জায়গায় আজকে এবং এই নির্বাচনটা নিয়ে তারা বলেছে মুখে যে আমরাও একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করব, কিন্তু আমার ধারণা এইটা মুখে বলার চাইতেও আজকে জনগণ, বাংলাদেশের জনগণ যে বলিষ্ঠতা নিয়ে তাদের ভার্ডিক্ট বা রায় তারা দেবে, তার ফলে কিন্তু বাংলাদেশে যে আমরা আত্মমর্যাদা সম্পন্ন এবং সমতার ভিত্তিতে সম্পর্ক করতে চাই, সেটা শুধু বক্তব্য না, এখন তার পেছনে জনসমর্থন আছে, তারও একটা তো প্রতিফলন আমরা দেখছি। তো আমাদের বন্ধুরা যারা আছেন, সেটা ভারত বলেন, মিয়ানমার বলেন, অন্যান্য নেপাল, ভুটান বলছেন, সকলের কাছে একটা মেসেজ যাবে যে বাংলাদেশ আগের মতো আর আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ, সম্মানের, সমতা ভিত্তিক। কাজে সেটা যদি হয় তাহলে আমি মনে করি যে আজকের এই জনরায়ের মধ্য দিয়ে যে বক্তব্যটা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন, যেটা মানুষের চেতনার বা ভাবনারই একটা প্রতিফলন, সেটা আজকে যদি জনগণের মধ্য দিয়ে এন্ডোর্সড হয়ে আসে, তাহলে আগামী সরকার বলিষ্ঠতা নিয়ে ভারতের সাথে সম্পর্ক, আমি বলি এটাকে রিসেট করতে পারবে। সম্পর্ক আমরা যেহেতু প্রতিবেশী, সম্পর্ক রাখতে হবে, কিন্তু সেই সম্পর্কটা যেন সম্মানজনক হয়, সে সম্পর্কটা যেন আত্মমর্যাদার ভিত্তিক হয়, সমতার ভিত্তিক হয়, সেটা আমরা নিশ্চিত করতে আমাদের জন্য অনেক বেশি সহায়ক। আমরা আবার একটু আমাদের স্ক্রিনের দিকে চলে যেতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ঝিনাইদহ 1 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ধানের শীর্ষের প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি 1,71,598 ভোট নিয়ে ধানের শীর্ষের প্রতীক নিয়ে তিনি বিজয় হয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ মতিউর রহমান, তিনি ভোট পেয়েছেন 55,577 ভোট পেয়েছেন। আমরা আগেই জানিয়েছি যে এটি আমাদের এটিএন বাংলার প্রথম ফলাফল। আমরা এটিএন বাংলার এফডিসি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ফলাফল ঘোষণা করলাম, যে ফলাফলে অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি সাবেক অ্যাটর্নি জেনারেল, তিনি জয়লাভ করেছেন, তাকে অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে আমরা ইতিমধ্যে একটি কেন্দ্রের ফলাফল পেয়েছি, আরও বিভিন্ন কেন্দ্রের ফলাফল আমাদের হাতে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে সেই ফলাফল জানিয়ে দিব। আমি যে কথাটি বলছিলাম আমাদের আজকের অতিথি সাবেক রাষ্ট্রদূত এম হোমেন কবিরের সাথে, যে ভূ রাজনীতির কথা আমরা বলছিলাম, নিশ্চয়ই আগামীকাল আমরা পূর্ণাঙ্গ ফলাফল, হয়তো বেসরকারি ফলাফল আমরা হাতে পেয়ে যাব, এবং তারপরই হয়তো গ্যাজেট প্রকাশিত হবে
15, 16, 17 তারিখের মধ্যে হয়তো বা নতুন সরকার তাদের দায়িত্ব গ্রহণ করবে। যারা নতুন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে তাদের আন্তর্জাতিক অঙ্গনে তাদের কি ধরনের ভূমিকা থাকা উচিত? বিশেষ করে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভার্নারেবল অবস্থার মধ্যে আছে। আমরা একদিকে ভারত, চীন, আমেরিকা, রাশিয়ারও কিছু পর্যবেক্ষণ আমাদেরকে নিয়ে থেকে থাকে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা দিল্লি না পিন্ডি নানা রকম কথা এখানে হয়ে থাকে। তো বাংলাদেশের আসলে ভবিষ্যৎ রাজনীতিতে পররাষ্ট্রনীতি কি ধরনের হওয়া উচিত? প্রথম আমি বলবো, আমি কয়েকটা বিষয় বলি। জি, প্রথম কাজটা হবে আন্তর্জাতিকভাবে একটা মেসেজ পৌঁছে দেয়া যে বাংলাদেশ একটু ভিন্ন প্রেক্ষাপটে নিজেকে উপস্থাপন করতে আগ্রহী, এবং সেখানে রাজনৈতিক সহমর্মিতা বা সহাবস্থানের জায়গাটা যেটা আমাদের অনুপস্থিত, এবং বাইরের পৃথিবীতে এটা নিয়ে আলোচনা হয়। তো কাজেই কিছু মৌলিক বিষয়ে আমরা ঐক্যমতের মধ্যে আসতে হবে। যেমন ধরুন, একটা বিষয় হতে পারে, আমি ধরে নিচ্ছি যে যদি জনগণ কর্তৃক অনুমোদিত হয়, তাহলে প্রশ্ন আসবে যে এই যে সংস্কার প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য পার্লামেন্টটা দ্বৈত ভূমিকা পালন করবে 180 দিন, 6 মাসের জন্য। এটা পার্লামেন্ট হিসেবে কাজ করবে, আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান সংশোধনের দায়িত্বপ্রাপ্ত তার এই বিশেষ কাজটাও পালন করবে। তো এই কাজটা সম্পন্ন করার জন্য যদি সরকারি এবং বিরোধী দল সহমতের ভিত্তিতে এই কাজটা সব সুসম্পন্ন করতে পারে, তাহলে বাইরের পৃথিবীর কাছে একটা মেসেজ যাবে যে সত্যি সত্যি বাংলাদেশ বদলেছে। বাংলাদেশ ইতিবাচকভাবে এখন নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে সক্ষম। এই মেসেজটা 1 নম্বর বিষয় বাইরের পৃথিবীকে আমাকে যদি দিতে হয়, সেটা ভারত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত যত অংশীদার আমাদের আছে সকলের জন্যই প্রযোজ্য হবে। কারণ এই মেসেজটা গেলে ভারত আমার নিকট প্রতিবেশী, তার সাথে তো এখনই আমার গঙ্গা চুক্তির পানি বন্টন বিষয় নিয়ে এই বছরের ডিসেম্বর এটা শেষ হয়ে যাবে। কাজে এটা নবায়ন করার জন্য ইতিমধ্যেই টেকনিক্যাল পর্যায়ে আলোচনা হয়েছে। এখন যে সরকার আসবে তাকে এই আলোচনা নেগোসিয়েশনে ঢুকতে হবে। তো কাজে ঢুকতে গেলে যদি ভারত জানে যে বাংলাদেশ এখন একটা ঐক্যবদ্ধ দেশ, সকল রাজনৈতিক দল সহমতে আছে এই বিষয়ে, তাহলে আমার ভারতের সাথে এই নেগোসিয়েশনের দর কষাকষির জায়গাটা আমার শক্তিশালী হবে, এবং আমার যেটা ন্যায্য দাবি সেই দাবিটাকে আমি বলিষ্ঠভাবে উপস্থাপন করতে পারব। এছাড়াও ধরেন ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসা দরকার হবে। এটাও কিন্তু প্রাথমিক কাজ হিসেবে আমি মনে করি আগামী সরকারের জন্য। তারও ভিত্তি হবে যে আমি অভ্যন্তরীণভাবে কত সহমতের ভিত্তিতে আছি, কত ঐক্যবদ্ধ আছি, সেটা আমাকে দেখতে হবে। এবার আসেন আপনি যে এই ভারতের বাইরে যদি আমরা যাই, রোহিঙ্গা সমস্যা একটা বিরাট সমস্যা আমাদের জন্য। কাজে আগামী সরকারকেও কিন্তু এই সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হতে হবে। এটা আমরা চাই বা না চাই, এটা আমার ঘাড়ের উপর আছে, কাজে আমাকে সমাধানের চেষ্টা করতে হবে। তৃতীয় যে জায়গাটা আমাকে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে আমার অর্থনীতি। এবং আমার অর্থনীতিকে যদি আমি চাঙ্গা করতে হয়, যদি মানুষের এই ধরনের তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল তাদের কর্মসংস্থানের দাবিতেই, তো কাজে সেই জায়গায় যদি আমাকে যেতে হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন, পুনর্বিন্যাস যাই বলেন, সে কাজটা আমাকে করতে হবে। এবং সেই বার্তা তো ইতিমধ্যে IMF আপনাকে দিয়ে রেখেছে, ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে রেখেছে, ADB দিয়ে রেখেছে। তো কাজেই আপনাকে তাদের সাথে যদি বাংলাদেশের স্বার্থকে মনে রেখে নেগোশিয়েট করে আর্থিক আয়োজনটা করতে হয় আপনাকে, তাহলে সেই কাজটা আপনার সম্পন্ন করতে হবে। তা না হলে এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তৃতা দিয়ে রেখেছেন যে আমরা 1 কোটি কর্মসংস্থান করব, হবে কি করে? তার জন্য বিনিয়োগ তো দরকার, আপনার অভ্যন্তরীণ অর্থনীতির উন্নয়ন দরকার, দেশি বিনিয়োগ দরকার, বিদেশি বিনিয়োগ দরকার। তো সেই কাজগুলি তখনই আপনি করতে পারবেন যখন আপনার গভর্নেন্সটা সকলকে নিয়ে হবে, গভর্নেন্সটা সম্মুখমুখী হবে, জনগণ আস্থা পাবে আপনার গভর্নেন্সের উপর, তখনই আপনি এই বিনিয়োগটা আসবে। সেই বিনিয়োগ আসলে তখনই আপনি কর্মসংস্থান করতে পারবেন। তো কাজেই আমাদের ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ, রোহিঙ্গা ইস্যু যদি বলেন, আমার অর্থনীতি পুনরুজ্জীবন যদি বলেন, এবং আমরা আবার লাস্ট পয়েন্ট LDC থেকে উত্তরণ ঘটাচ্ছি এই বছরই, এবং তার অর্থ হচ্ছে যে সারা পৃথিবীর সকলের সাথে আমার সম্পর্কের পুনর্বিন্যাস হবে, আবার নতুন করে রিনেগোশিয়েট করতে হবে আমাকে। তো রিনেগোশিয়েট করলে আমি তাদের বাইরের পৃথিবীর সাথে করব, কিন্তু তার করসপন্ডিং বাংলাদেশে যেটা আমাকে করতে হবে, আমার অভ্যন্তরীণ সক্ষমতা দক্ষতা বাড়াতে হবে। তো সেই জন্য আমার অভ্যন্তরীণ সংস্কার
একেবারে বাধ্যতামূলকভাবে আমাকে করতে হবে। তো কাজেই বাংলাদেশের আগামী সরকারের জন্য অনেক এজেন্ডা, খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা হাতে আসবে, এবং এখানে আমি মনে করি কনসালটেশন, কোলাবোরেশন, কোঅপারেশন, পার্টনারশিপ এর মধ্য দিয়ে কাজগুলো করতে হবে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথি সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের কাছে যাব, তবে তার আগে আমরা একটি কেন্দ্রের বেসরকারি ফলাফল আমাদের হাতে এসেছে, আমরা সেই ফলাফলটা একটু আপনাদের জানিয়ে দিতে চাই। আবারও একটু জানিয়ে রাখি, এটিএন বাংলা কখনো আগ বাড়িয়ে কোনো সংবাদ পরিবেশন করতে চায় না। সে কারণের জন্য আমরা যতদূর সম্ভব আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ফলাফল ঘোষণা করব না। আমরা একটু জানিয়ে রাখি যে আমাদের আজকের যে দ্বিতীয় যে ফলাফল আমাদের হাতে এসেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুড়িগ্রাম 4 আসনের জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে মুস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন। তিনি মোট 130টি কেন্দ্রে ভোট পেয়েছেন, 78,943 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন 57,945 ভোট। আমরা তাকে অভিনন্দন জানাই, তিনি তার প্রার্থিতা দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে জয়লাভ করবার জন্য। দর্শক, আমরা আবারও বলছি যে আমরা সর্বশেষ সংবাদ এবং নিশ্চিত সংবাদ আপনাদেরকে পরিবেশন করবার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে দেখলাম রাষ্ট্রদূত হুমায়ুন কবির যে ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ 1 থেকে একজন প্রার্থী জয়লাভ করেছেন এবং জামায়াতের একজন প্রার্থী কুড়িগ্রাম 4 থেকে জয়লাভ করেছেন। আমরা ভোটের ফলাফলে বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনি বিশ্লেষণ কীভাবে করবেন বলছিলেন যে আমাদের পররাষ্ট্রনীতি কীরকম হওয়া উচিত। আমরা পররাষ্ট্রের ক্ষেত্রে যেমন ভারতের সাথে আমরা সবসময় বলবার চেষ্টা করি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা চোখে চোখ রেখে নয়, আমরা বন্ধুত্ব ভ্রাতৃত্ব সমানে সমান, যাতে কোনো নতজানু কোনো পররাষ্ট্রনীতি না হয়। আমরা আবার একটু পর্দা দেখে নিতে চাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রাম 4 আসনে মোট ভোট কেন্দ্র 139টি, প্রাপ্ত কেন্দ্র 130টি। মোহাম্মদ আজিজুর রহমান তিনি ধানের শীষ প্রতীক নিয়ে 57,945 ভোট পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বিজয় লাভ করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তিনি ভোট পেয়েছেন 78,943টি। আমরা কুড়িগ্রাম 4 আসনের মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম পররাষ্ট্রনীতি নিয়ে, আপনার বিশ্লেষণ। আপনি ঠিকই বলেছেন যে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমার মনে হয় একটা জায়গাতে আমরা ঠিক যথাযথ গুরুত্ব বা উপলব্ধিটা করতে পারছি না এখনো। সেটা হচ্ছে আমরা পররাষ্ট্রনীতিকে 8-10টা কাজের সাথে তুলনামূলকভাবে দেখি। যেমন ধরুন, পররাষ্ট্র মন্ত্রণালয় একটা মন্ত্রণালয়, কিন্তু এই একটা মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বাইরে, বাংলাদেশের সরকার এবং জনগণ সবাইকে প্রতিনিধিত্ব করে কিন্তু এই মন্ত্রণালয়ের অফিসগুলো বাইরে। কিন্তু এবং এটা থাকলেও আমরা ঠিক এই যে আমাদের বাইরের পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ, বাইরের পৃথিবীর সাথে আমাদের সহযোগিতা, আমাদের অভ্যন্তরীণ উন্নয়ন কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত বাইরের পৃথিবীর সাথে। যেমন আমি আমাদের 3টে অর্থনীতির পিলার আছে। একটা হচ্ছে কৃষি, আরেকটা হচ্ছে বাণিজ্য, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই হয়, আর তৃতীয় হচ্ছে আমার রেমিটেন্স যেটা পাই প্রায় 30-32 বিলিয়ন ডলার। এবার এই তিনোটা আপনি যদি লক্ষ্য করেন, তিনোটার সাথে কিন্তু আমাদের বাইরের পৃথিবীর একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এখন কথা হলো যে এই যে অভ্যন্তরীণভাবে আমরা যখন নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করি বা রাজনৈতিক পর্যায়গুলি আলাপ আলোচনা হয়, তখন এই উপলব্ধিটা আমাদের কতটা থাকে যে আমাদের বাইরের পৃথিবীর সাথে আমাদের নির্ভরতা বা পারস্পরিকতা অনেক গভীর। যেমন একটা দৃষ্টান্ত আপনাকে দিই, গত কয়েকদিন ধরে ক্যাম্পেইন যেটা হয়েছে তাতে আমাদের 2 বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ যে বক্তৃতাগুলো করেছেন তার একটা অ্যানালিসিস করা হয়েছে। অ্যানালিসিসের ফলে দেখা যায় পররাষ্ট্রনীতি নিয়ে 0.04% আলোচনা হয়েছে। তার অর্থ হচ্ছে যে যদিও আমরা এই যে ধরেন আমাদের ব্যবসা বাণিজ্য রেমিটেন্স যেগুলো বললাম, এগুলো সবগুলো বাইরের পৃথিবীর উপর নির্ভরশীল, কিন্তু আমরা এই বাইরের পৃথিবীটাকে কতটা বুঝি। কাজে আপনি এখনকার যেহেতু আমরা একটা নতুনভাবে বাংলাদেশকে দেখার চেষ্টা করছি, সে আমার কাছে মনে হয় এটা আমাদের উপলব্ধির মধ্যে আনা দরকার যে বাইরের পৃথিবীটা আমাদের চারণ ক্ষেত্র, অর্থাৎ বাইরের পৃথিবীটার সাথে সংযোগের উপরে নির্ভর করবে আমি কতটা সক্ষমতা নিয়ে আমার উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে। একটা বিষয় মিস্টার হুমায়ুন কবির আমরা লক্ষ্য করেছি, প্রত্যেকটি রাজনৈতিক দল
তাদের ম্যানিফেস্টো এবং তাদের বক্তব্যের মধ্যে প্রবাসীদের প্রতি খুব তাদের শ্রদ্ধা জানিয়েছে। কিন্তু আমাদের প্রবাসী কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, আমাদের কারিগরি প্রশিক্ষণ কিভাবে করা যেতে পারে, অধিক পরিমাণ কিভাবে আমরা আরো বেশি দক্ষ অতি দক্ষ কর্মী প্রেরণ করতে পারি, সেদিকে কিন্তু আমাদের নজর দেখবার সময় এসেছে। কারণ আমরা আরএমজি খাতকে যদি প্রধান আয়ের খাত বলি, ফরেন রেমিটেন্স আয়ের খাত বলি, সেক্ষেত্রে কিন্তু ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে অনেক কিছু কিন্তু চলে যায়। সে কারণে মাইগ্রেশন ডিপ্লোমেসির কথা যদি আমরা বলি, যে কূটনৈতিকভাবে কোন দেশে কত লোক দরকার, সেই লোক আমরা তৈরি করতে পারছি কিনা, আমাদের কর্মীরা ঠিকমতো শোভন কাজ পাচ্ছে কিনা, বেতন ভাতা দিয়ে পাচ্ছে কিনা, নতুন নতুন জায়গা উদ্ঘাটন করা যেখানে আমরা কর্মী প্রেরণ করতে পারি, সেখানে প্রতিটি রাজনৈতিক দলের নজর আছে। কিন্তু ওই জায়গাটায় তাদের নজর দেওয়াটাকে আপনি কিভাবে দেখেন? খুবই সঠিক কথা, এবং আপনিও এটা নিয়ে কাজ করেন। তো আপনি যে তুললেন এটা আমি একটু ব্যাখ্যা করি। আমরা এই মাইগ্রেশনটাকে শুধু টাকার আলোকে দেখি। টাকার আলোক বলতে আমরা $30 বিলিয়ন পাই কি $32 বিলিয়ন পাই, এটাই আমাদের বিচার্য বিষয় এবং এর প্রতি আমরা মনোযোগ। এর বাইরে যে জায়গাগুলো আছে, এই যে যারা রেমিটেন্স আনে বা আমাদের রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি, তাদের আমরা কতখানি সম্মান করি। এবার একটা নতুন সিদ্ধান্ত এসছে, আমার ধারণা এটা একটা, আমি বলবো যে ইতিবাচক জায়গা তৈরি করেছে। যারা বিদেশে আছেন তাদের ভোটাধিকার দেওয়া হয়েছে, এটা ইতিবাচকভাবে আমি মনে করি এটা সঠিক কাজ। কিন্তু এই যে মানুষগুলো আমাদের জন্য বাইরে থেকে রেমিটেন্স আনে, তাদেরকে কি যোগ্য মানুষ হিসাবে তৈরি বা দক্ষ মানুষ হিসাবে তৈরি করার জন্য অভ্যন্তরীণভাবে আমাদের কোনো প্রচেষ্টা আছে? আমাদের আনুষ্ঠানিকতা আছে, আপনি টিটিসি পাবেন, বিভিন্ন জায়গায় গেলে পাবেন, কিন্তু এগুলি কতটা কার্যকর, কতটা সত্যিকার অর্থে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারছে, এই বিষয়টার প্রতি কিন্তু আমরা মনোযোগী নই। তো কাজেই আপনি বাইরে থেকে রেমিটেন্স পান বা আমরা পাই, সেটাকে যদি আপনি অর্থবহ করতে হয়, তাহলে এই মাইগ্রেশন ইস্যুতে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ কি করছে। চীনের এফডিআই প্রতি বছর আসে প্রায় $160 থেকে $70 বিলিয়ন, তার 70% আসে এই বিভিন্ন চাইনিজরা যারা বাইরে পৃথিবী আছে তারা পাঠায়। আমাদের এখানে আমাদের প্রবাসী ভাইদের বিনিয়োগ কতটা আছে আমাকে বলেন তো? তারা যে মানুষ, আমরা 13 মিলিয়ন মানুষ বাংলাদেশি এখন বাইরে পৃথিবীতে আছে। নেপাল তার থেকে কম থেকেও কিন্তু আমাদের প্রায় কাছাকাছি রেমিটেন্স পায়। পার ক্যাপিটা তাদের রেমিটেন্স আমাদের চেয়ে বেশি। এখন শুধুমাত্র টাকায় না দেখে, এবং তাদের যে সত্যিকার অর্থে তাদের যে অবদান, আমাদের অর্থনীতিতে অবদান রাখবার সুযোগ আছে, সেই সুযোগটা তৈরি করবার জন্য যে বিনিয়োগটা দরকার, মানুষ হিসাবে, দক্ষতা হিসাবে, শিক্ষা হিসাবে, বাইরে পৃথিবীর জন্য প্রস্তুত করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগ খুব একটা নাই। শুধু টাকা, রেমিটেন্সটা আমরা এই রেমিটেন্স যোদ্ধা বা এই মাইগ্রেশন টোটাল জিনিসটাকে আমরা শুধু টাকার অঙ্কে পরিমাপ করি। এবং বিশেষ করে এখন তো বাইরের পৃথিবীতে অনেক পরিবর্তন হচ্ছে। মাইগ্রেশন আপনি জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পরে কি পরিবর্তন হচ্ছে, ইউরোপে হচ্ছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে হচ্ছে, সব দেশগুলো কিন্তু এটা নিয়ে এখন কাজ করছে। এখন আমরা কি এই পরিবর্তনগুলোকে আমাদের চিন্তার মধ্যে ধারণ করতে পারছি? আমরা কি আমাদের মানুষগুলোকে দক্ষ হিসেবে তৈরি করতে পারছি? আমরা যেই শ্রেণীর মানুষ বাইরে পাঠাই, আমাদের ভাই বোনরা যারা কাজ করে, বেশিরভাগই অদক্ষ। এই অদক্ষ শ্রমিকদের জায়গা কমে যাচ্ছে। এখন দক্ষ শ্রমিকদের সময় তৈরি হচ্ছে, এবং নলেজ ভিত্তিক অর্থনীতির জন্য আমার শ্রমিককে তৈরি করতে হবে। সেখানে আমাদের বিনিয়োগ কোথায় আমাকে বলেন? তো কাজে আমি মনে করি যে এখন যেহেতু আমরা একটা নতুনভাবে বাংলাদেশকে বিন্যস্ত করার একটা সময় এসছে, আলোচনা হচ্ছে, নতুন প্রজন্ম একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, আমার মনে হয় এই বিষয়গুলোকে একটু গভীরে গিয়ে চিন্তার সুযোগ আছে। এবং আপনি এটাকে মাইগ্রেশন ডিপ্লোমেসি বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে 2টা দেশের জনগোষ্ঠী বাইরের পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ক্ষমতাধর জনগোষ্ঠী। একটা হচ্ছে ইসরায়েলের ডায়াসপোরা, যাদেরকে বলি আমরা ইসরায়েলি ডায়াসপোরা, আর একটা হচ্ছে ভারতীয় ডায়াসপোরা। এবং ইদানিংকালে ভারত কিন্তু বেকায়দায় পড়েছে। তার কারণ এটা যে ভারতীয়রা সংখ্যা কম, কিন্তু এত প্রভাব বিস্তার করছিল যে মার্কিনিরা এটা তাদের দৃষ্টিতে এসছে, এবং তারা এখন একটু নেতিবাচকভাবে দেখছে। আমরা দেখেন এত মানুষ, প্রায় মিলিয়ন বাংলাদেশি থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, কতটা প্রভাব আমরা তৈরি করতে পারছি? অথবা বিভিন্ন দেশে যারা থাকে, যারা ডায়াসপোরা হিসেবে বলি, স্থায়ীভাবে বসবাস করে, তারা কতটা ভূমিকা পালন করতে পারছে? তো কাজে এই জিনিসগুলোকে যদি কাজে লাগাতে হয়, তাহলে নীতিগত পর্যায় থেকে এই বিষয়টার প্রতি যথাযথ মূল্যায়ন এবং যথাযথ প্রস্তুতি দরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে যারা সরকার গঠন করবে,
তাদেরকে আমাদের এই যে মাইগ্রেশন ডিপ্লোমেসি, আমাদের অভিবাসী কর্মীদের আয় কীভাবে বৃদ্ধি করা যায়, তাদের কীভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হয়, তার পাশাপাশি সরকারের কাছে একটা বিষয় আমরা বলতে পারি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যারা বেসরকারি রিক্রুটিং এজেন্সি রয়েছে, বায়রা রয়েছে, তাদের সাথে সরকারকে অত্যন্ত গুরুত্ব সহকারে নজর দিয়ে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলি সংশোধন করতে হবে। কারণ আমাদের যে কর্মী প্রেরণ করা হয়, কর্মীর কিন্তু 90%-রও বেশি কিন্তু বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো প্রেরণ করে থাকে। তো সেক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা যদি মাইগ্রেশন ডিপ্লোমেসিকে বাড়াতে পারি, আমরা ফিলিপাইন বা নেপালের মতো করে আমরা আমাদের প্রচুর নার্সের সারা পৃথিবীতে দরকার আছে, ওয়েল্ডার, পাইপ ফিটার, প্লাম্বার, আমরা কিছু কিন্তু তৈরি করতে পারি না। আমার কাছে বেশ ভালো লেগেছে হুমায়ুন কবির স্যার যে আমরা প্রধান দুটি রাজনৈতিক দলকেই দেখেছি তারা কিন্তু প্রবাসীদের প্রতি খুব নজর দিয়েছেন, তারা কারিগরি প্রশিক্ষণের কথা বলেছেন, আপনি টিটিসির কথা বলেছেন। আমি দুঃখের সাথে বলতে চাই টিটিসির আসলে কাজ করছে না। আমরা সেই জায়গাটা অবশ্যই রাজনৈতিক দলগুলোকে নজর দেওয়ার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। নতুন সরকার গঠিত হলে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, জাতীয় আন্তর্জাতিকভাবে আপনি সরকারের কাছে কি প্রত্যাশা করেন? আপনার আশাবাদের জায়গাটা কি? আমার আশাবাদের জায়গা আমি কয়েকটা জায়গা। প্রথম জায়গাটা বলবো যে বাংলাদেশের শক্তির জায়গাটা বা শক্তিটা দুর্বলতায় রূপান্তরিত করেছি আমরা আমাদের অভ্যন্তরীণ সহমতের জায়গাটা, কিছু মৌলিক বিষয়ে আমরা এই সহমতের জায়গাটা তৈরি করতে পারিনি আজও। কাজে এই জায়গাটা তৈরি করা দরকার। সবগুলো রাজনৈতিক দল আমি মনে করি যারা ক্ষমতায় যাবেন, নীতি নির্ধারণ পর্যায়ে থাকবেন, তাদের সকলের মধ্যে একটা সহমত তৈরি করা আমার দরকার। কারণ এটা যদি না করতে পারি তাহলে অভ্যন্তরীণভাবে আমরা যেমন স্থিতিশীলতার মধ্যে আসতে পারবো না, আমরা বাইরের পৃথিবীতেও সম্মানজনকভাবে আমরা থাকতে পারবো না। এটা গেল এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম 71 সালে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, এবং পাকিস্তান যেহেতু গণতান্ত্রিক অধিকার আমাদের দেয়নি সেই জন্য তো আমরা লড়েছিলাম। তো কাজে সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা আজও পর্যন্ত আমরা করতে পারলাম না। এই একটা নির্বাচন হয়েছে, তো নির্বাচন তো জনগণ একটা রায় দিয়েছে, এখন এই রায়টা বাস্তবায়নের দায়িত্ব তো রাজনৈতিক দলগুলো, তাদেরকে এটা করতে, মানুষের প্রত্যাশা, যে প্রত্যাশার ভিত্তিতে মানুষ রায় দিয়েছে সেই প্রত্যাশাগুলোকে ধারণ করতে হবে তাদেরকে, এবং সেটা ধারণ করে অ্যারোগেন্স নয়, মডেস্টি দিয়ে মানুষ যা দিয়েছে সম্মান, সেই সম্মানটা সেটাকে রেসপন্ড করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু দেয়ার ডেলিভারি, থ্রু দেয়ার সার্ভিস। এই কাজটা আমার কাছে আমি প্রত্যাশা করি নতুন সরকার আসলে নতুন সরকার করুক। এবার আমি তরুণ প্রজন্মের কথা যদি বলি, তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। তারা চাকরির ক্ষেত্রে বৈষম্যের জন্য বিরোধিতা প্রতিবাদ করে নেমেছিল। তো তাদের কর্মসংস্থানের জন্য আমাকে চিন্তা করতে হবে। এই তরুণ প্রজন্ম যদি তৈরি না হয় তো বাংলাদেশের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে। কাজে তাদের কর্মসংস্থান, তাদের ভবিষ্যৎ, এটাকে সঠিকভাবে তৈরি করার দায়িত্ব কিন্তু আগামী সরকারের ঘাড়ের উপরে পড়বে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটা বৈষম্যমূলক সমাজে রূপান্তরিত হয়েছি। 71-এ তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বৈষম্যর বিরুদ্ধে। তো কাজেই সেই 71-এর স্পিরিট বলেন, 24-এর স্পিরিট বলেন, সেগুলো সবগুলোর মূল কথা হচ্ছে যে আমরা একটা সমতা ভিত্তিক, যার যেটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতার ভিত্তিতে অন্তত তার জন্যে তার যেটুকু প্রাপ্য সেটা সুনিশ্চিত করা দরকার, এবং বৈষম্য কমিয়ে আনা দরকার। উন্নয়ন মানে এই না বৈষম্য হতে হবে। তো কাজে সেই জায়গায়ও আমি মনে করি নতুন প্রেক্ষাপটে, জুলাই উত্তর প্রেক্ষাপটে আজকের মানুষের ভোটের মাধ্যমে মানুষ যে মেসেজ দিচ্ছে, একটা বৈষম্যহীন সমাজের দিকে যাওয়া দরকার। আর আরেকটা কথা তো বলাই দরকার, এই সাথে সাথে আমরা একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ চাই। এই একটা অন্যায় ভিত্তিক একটা সমাজ চলে না বেশি দিন, এবং হলে কি হয় সেটা আমরা জুলাইতে দেখেছি। কাজে একটা ন্যায় ভিত্তিক, ন্যায্যতা ভিত্তিক একটা সমাজ আমাদের দরকার। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে আমরা বাইরের পৃথিবীর অংশ, আমরা একটা পৃথিবীর আন্তর্জাতিক সম্প্রদায় বলে একটা আন্তর্জাতিক সমাজ আছে, আমরা তার অংশ। আমরা সম্মান নিয়ে, আমরা সমতার ভিত্তিতে সকলের সাথে মিলে থেকে আমাদের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করি, সেটাই কিন্তু আমি মনে করি শুরু হোক আগামী সরকারের। জি, ধন্যবাদ রাষ্ট্রদূত হুমায়ুন কবির আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আলোচনাগুলো, মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো আমাদেরকে আসলে উজ্জীবিত করে। আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, সুশাসন যাতে প্রতিষ্ঠিত হয়, আয় ব্যয়ের বৈষম্য যেটি আমাদের ধনী দরিদ্রের বৈষম্য সেটি কমে আসুক। আমরা ন্যায় ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা চাই। আমরা চাই এই রাষ্ট্র কাঠামো যারা সরকারে আসবে, যারা বিরোধী দলে থাকবে, তারা দুজনেই কিন্তু হাতে হাত মিলিয়ে
এই বাংলাদেশকে গড়বার যে স্বপ্ন আমাদের জুলাই শহীদরা দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমাদের এই মুহূর্তের জন্য আমরা ইস্পানী মির্জাপুর ভোটের মাঠে সারাদিন আমরা এই আয়োজন এখানে শেষ করছি। অল্প কিছুক্ষণ পর আমাদের সংবাদ এবং সংবাদের পর আমরা আবার আলোচনায় ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং এটির বাংলা 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের এই মুহূর্তের আয়োজন এখানে শেষ করছি।